আর্জেন্টিনা ভার্সেস ইংল্যান্ড বিশ্বকাপের মঞ্চে ২৪ বছর পর আবারও মুখোমুখি এককালে দুই চিরশত্রু। ৬৬-তে রাটিনের রেড কার্ড, ৮৬-তে ম্যারাডোনার হ্যান্ড অফ গড গোল, এর ঠিক ৪ মিনিট পর গোল অফ দ্য সেঞ্চুরি, ৯৮-তে বেকহামের রেড কার্ড এবং এর ৪ বছর পর সেই বেকহামের রিভেঞ্জ। আর্জেন্টিনা এবং ইংল্যান্ড বিশ্বকাপের মঞ্চে যতবার মুখোমুখি হয়েছে ততবারই এরকম কোনো স্মরণীয় কিংবা বিতর্কিত মুহূর্তের জন্ম দিচ্ছে। এইবার কি হবে, এবারের রেজাল্টটা কি হইতে পারে? আমি নর্মালি ডাইরেক্ট প্রেডিকশন দেই না, কিন্তু আজকে একটু প্রেডিকশন দিয়ে শুরু করি। এই খেলাটা হয় গোল শূন্য ড্র থেকে টাইব্রেকারের দিকে যাবে, আর না হয় কোনো এক পক্ষ ৩-২ গোলে জিতবে। আর কথা বলতে পারেন যে আমি কেন ফার্স্টেই এরকম একটা স্কোর লাইন ধরে প্রেডিকশন দিতেছি? আমি তো নর্মালি একটু প্রেডিকশন দিই না। এডিকশনটা দিচ্ছি দুই কোচ স্কালোনি এবং টমাস টুশেলের তাদের যে নেচার এবং হিস্টোরি, সেই হিস্টোরিটা অ্যানালাইসিস করে। লিওনেল স্কালোনি এবং টমাস টুশেল দুইজনই কিন্তু নকআউটে বিগ অপোনেন্টের এগেইনস্টে কিছুটা সেফ অ্যাপ্রোচে চলে যান, কিছুটা সলিড ডিফেন্সের সাথে কাউন্টার অ্যাটাক ট্যাকটিক্সটা অ্যাপ্লাই করেন। এটা টুশেল যেমন তার ক্লাব ক্যারিয়ারে করে আসছে, লিওনেল স্কালোনিও এই আর্জেন্টিনা নিয়ে কিন্তু সেম কাজটাই করে আসছে এখন। এবং তারা যেটা করেন যে এরকম নকআউটে বিগ অপোনেন্টের সাথে তারা কিন্তু একটু তাদের টিমেও কিছু চেঞ্জ আনেন এবং একটু ভালোভাবে স্টাডি করে একটা কাউন্টার ট্যাকটিক্সও তারা অ্যাপ্লাই করেন। এখন এই ম্যাচটা আমি কেন বলতেছি গোল শূন্য ড্র হবে, কারণ হচ্ছে আর বার্সেলোনা এবং নেদারল্যান্ড লিজেন্ড ইয়োহান ক্রুইফ একটা স্টেটমেন্ট দিছিল যে দুইটা দল যদি পারফেক্ট ট্যাকটিক্স অ্যাপ্লাই করে এবং সেটা পারফেক্টলি তারা এক্সিকিউট করে, তাহলে সেই ম্যাচটা অবশ্যই গোল শূন্য ড্র হবে। এখন টুশেল যদি তার অ্যাজ ইউজুয়াল সেভ ফুটবলের সাথে ডিফেন্সিভ ট্যাকটিক্স অ্যাপ্লাই করে, একই সাথে স্কালোনিও যদি সেফ অ্যাপ্রোচ নেয়, এখন দুই কোচের ট্যাকটিক্স গেম প্ল্যান যদি সাকসেসফুল এক্সিকিউট করা হয় মাঠে, তাহলে খেলাটা দেখা যাবে যে ৯০ মিনিটের পর ১২০ মিনিটে গোল শূন্য আছে এবং এই গোল শূন্য ড্র নিয়ে এই খেলাটা টাই ব্রেকারে গেছে। বাট আমি কিন্তু আবার একই সাথেও বলতেছি যে এই ম্যাচটা যে কোনো একটা পক্ষ ৩-২ হলেও জিততে পারে। এটা আবার কেমনে বলতেছি? এটা বলতেছি এই কারণ হচ্ছে আর্জেন্টিনা এবং ইংল্যান্ড এই নকআউটে কিন্তু এই সেফ ফুটবল অ্যাপ্রোচেই তারা খেলা ট্রাই করছে, বাট তারা পুরো খেলাটা সেফ ফুটবল খেলা শেষ করতে পারেনি। কারণ আর্জেন্টিনা ইংল্যান্ড দুই দলের ডিফেন্সের লুপহোল ছিল এবং দুই দলই তাদের ৩টা নকআউট ম্যাচে গোল কনসিড করছে, এবং গোল যখন তারা কনসিড করছে তাদেরকে স্বাভাবিকভাবেই গোল করতে হয়েছে, তাদেরকে স্বাভাবিকভাবেই রেসপন্স করতে হয়েছে, অ্যাটাকিং মুডে যেতে হয়েছে, এবং এই অ্যাটাকিং মুডে যাওয়ার পরে কিন্তু তাদের গোল আসছে। ব্যাপারটা হচ্ছে এরকম, তাদের প্ল্যান ছিল না যে এত গোল করার। আর্জেন্টিনার ৩টা নকআউটে ৯টা গোল দিছে, ইংল্যান্ড ৩টা নকআউটে ৭টা গোল দিছে, কিন্তু এত গোল তারা করতো না। তারা ১-০ গোলে যদি জিততে পারতো তাহলে খুশি থাকতো। বাট এই ইংল্যান্ড এবং আর্জেন্টিনা প্রতিপক্ষ যারা ছিল, তারা যেহেতু আর্জেন্টিনাকে আঘাত করছে, আর্জেন্টিনার জালে বল জড়াতে পারছে, এরপরে কিন্তু আর্জেন্টিনা ইংল্যান্ড দুই দলই রেসপন্স করছে এবং তার অ্যাটাকিং ফুটবল খেলে এরপর কিন্তু বাকি গোলগুলো আদায় করে নিছে। এখন আর্জেন্টিনা ইংল্যান্ডের বেলা যেটা হতে পারে যে দুই দলের ডিফেন্সিভ অ্যাপ্রোচে শুরু করবে, বাট যখন গোল হবে কেউ কাউকে আঘাত করে বসবে, তারপরে কিন্তু রক্তারক্তি শুরু হয়ে যাবে। তখন আক্রমণ এবং পাল্টা আক্রমণ শুরু হবে, এবং ইংল্যান্ডের ডিফেন্সেও লুপহোল আছে, আর্জেন্টিনা ডিফেন্সেও লুপহোল আছে। এই দুল লুপহোল কাজে লাগায় যখন অ্যাটাকগুলো হবে, তখন কিন্তু একাধিক গোলের দেখা মিলবে এবং স্কোর লাইনটা তখন ২-২, ৩-২, ৩-৩ এরকম হইলেও হইতে পারে। কথা হইতেছে যে ইংল্যান্ড কিভাবে অ্যাটাক করবে আর আর্জেন্টিনা কিভাবে অ্যাটাক করবে। আর্জেন্টিনার অ্যাটাকটা ম্যাক্সিমাম কিন্তু এই পিচের সেন্টার দিয়েই হবে, মিডফিল্ডারদের থ্রুতেই হবে, কারণ আর্জেন্টিনার স্টাইলটাই হচ্ছে মিডফিল্ড সেন্টারটা তারা ওভারল্যাপ করে সেখানে শর্ট পাসিং করবে, অপোনেন্টের প্রেসারে তারা ইনভাইট করবে এবং অপোনেন্টের ক্রাউডের মাঝখানে থাকা অবস্থায় তাদের কোনো টিমমেটকে তারা ফ্রি করে দেয়, সেই ফ্রি টিমমেটকে পাস দেওয়ার মাঝখানে কিন্তু তারা অ্যাটাকে উঠবে। এটা হচ্ছে আর্জেন্টিনার ট্যাকটিক্স, এবং টুশেলও এই জিনিসটা অবশ্যই ভালো করে স্টাডি করছে। সে যেটা করবে যে ইংল্যান্ডের মিডফিল্ডকে একটু ন্যারো পজিশনে নিয়ে এসে আর্জেন্টিনা মিডফিল্ডের সেট আপটা তারা ক্লোজ করার চেষ্টা করবে। এবং একই সাথে লিওনেল মেসি যেহেতু এই ৩৯ বছরে আইসা আর্জেন্টিনার এক্সপেক্টর, সেই লিওনেল মেসি যে জোন 14 অপারেট করে, সেই লিওনেল মেসিকে জোন 14 খাঁচাবন্দি করার চেষ্টা করবে। সেটা হয়তো তারা করবে দুই হোল্ডিং মিড ডেকলাইন রাইস, এন্ডারসন এবং সাথে দুই সেন্টার ব্যাক যারা খেলবে তাদের মাঝখানে একটা জোনে মেসিকে বন্দি করার মাধ্যমে।
আর ইংল্যান্ড অফেন্সিভলি কি করবে? ইংল্যান্ডও খুব ভালো করে জানে যে আর্জেন্টিনা কিন্তু উইং এরিয়া ডিফেন্ডিং এ দুর্বল, এবং ইংল্যান্ডের স্ট্রেংথও কিন্তু হচ্ছে তাদের উইং এ। ইংল্যান্ড যে 4-2-3-1 খেলে, যেটা অফেন্সিভলি 4-4 হয়ে যায়, সেই সিস্টেমে কিন্তু তারা দুই উইং ধরে অ্যাটাক করে এবং দুই উইং থেকে বক্সে ক্রস করা এবং মাইনাস করার মাধ্যমে কিন্তু তারা চান্স ক্রিয়েট করে। তারা যে বক্সে ক্রস করে অথবা মাইনাস করে, সেই বলগুলো টার্গেট থাকে কিন্তু হ্যারি কেইন, জুড বেলিংহাম, কিংবা হোল্ডিং মিড থেকে বক্সের রান মেক করা এন্ডারসন কিংবা ডেকলান রাইস। সো আর্জেন্টিনা এই ম্যাচে উইং এ অনেক ভালো ভালো কিছু অ্যাটাক খাবে। ওই অ্যাটাক গুলা স্টপ করা হইতেছে, উইং অ্যাটাক গুলো স্টপ করা হচ্ছে কিন্তু আর্জেন্টিনার জন্য বিগ চ্যালেঞ্জ। আরো একটা বিগ চ্যালেঞ্জ হতে পারে যে হ্যারি কেইন কিন্তু এবার ফলস নাইন রোলে খেলে। তাকে কিন্তু সবসময় যদি ট্র্যাক করতে যায় লিসান্দ্রো কিংবা রোমেরো, তাহলে দেখা যাবে যে কেন্দ্রে ট্র্যাক করতে গিয়ে সে তাদেরকে মিডফিল্ডে চলে যেতেছে এবং ডিফেন্স লাইনে একটা গ্যাপ ক্রিয়েট হয়েছে, যে গ্যাপটা জুড বেলিংহাম, অ্যান্ডারসন কিংবা দুই উইং থেকে গর্ডন কিংবা মাদোয়েকে সাকারা এক্সপ্লয়েট করছে, এরকম সিনারি হতে পারে। আবার জুড বেলিংহাম, যে কিনা মিডফিল্ডে খেলা শুরু করে আবার বক্সের লেট রান মেক করে ঢুকে যায়, তাকে কিন্তু কেউ যদি ঠিকমতো মার্ক না করে, ঠিকমতো অ্যাটেনশন না দেয়, সে কিন্তু আনমার্ক অবস্থায় বক্সে ঢুকে কিন্তু বিপদ ঘটায় ফেলতে পারে। এখানে কিন্তু আর্জেন্টিনা খুব কেয়ারফুল থাকতে হবে, এবং এই ব্যাপারে আমি একটা ডিটেলস ভিডিও কিন্তু বানাইছি অলরেডি। সো এবং আর্জেন্টিনা কোথায় অ্যাটাক করতে পারে ইংল্যান্ডের? অবশ্যই তাদের মিডফিল্ডের থ্রোতে। এখন এই যে ট্যাকটিক্সটা আমি করতেছি, সো এইখানে আর্জেন্টিনার জন্য বেস্ট সলিউশন কি হতে পারে ইংল্যান্ডের উইং অ্যাটাকের এগেইনস্টে? রিউমার শোনা যাইতেছে ডিপল এই ম্যাচে বেঞ্চ হতে পারে, ডিপলের জায়গায় বার্কো আসতে পারে, গিলিয়ানো সিমিওনিও আসতে পারে। এখানে ডিপলের এগেনস্টে বার্কো কিংবা সিমিওনিও স্টার্ট করাটা কেন জরুরি? কারণ হচ্ছে ইংল্যান্ড কিন্তু ফার্স্ট হাফে অ্যাটাক করবে লেফট সাইডে গর্ডনকে দিয়ে, এবং সেকেন্ড হাফে গিয়ে দেখা যাবে কি গর্ডনকে উঠায় পরে তারা ওই পাশে সাকাকে নামাবে, সাকা থ্রোতে অ্যাটাক করবে। গর্ডনকে দিয়ে যখন ফার্স্ট হাফে অ্যাটাক গুলো হবে, গর্ডন কিন্তু সেরকম হাই কোয়ালিটি ড্রিবলার কিংবা ট্রিকস্টার না, বাট সে কিন্তু খুব ভালো ফাস্ট এবং ভালো এনার্জেটিক। তাকে তার অফেন্সিভ থ্রেটটা যদি নিউট্রালাইজ করতে হয়, তাহলে রাইট সাইডে কিন্তু ভালো ফাস্ট এবং এনার্জেটিক কাউকে লাগবে। এখন আর্জেন্টিনা যদি রাইট সাইডে অ্যাটাকে উঠে এবং কুইক কাউন্টার অ্যাটাক ফেস করে, তখন দেখা যেতে পারে যে আর্জেন্টিনার মলিনা কিংবা মন্ট্রিয়াল যে স্টার্ট করুক, সে রাইট উইং এ তার পিছনে দিয়েই গর্ডন অ্যাটাক করতেছে। তখন গর্ডনের সেই রানটা স্টপ করার জন্য কিন্তু রাইট মিডে যে খেলবে, যে সেটা এতদিন খেলে আসে ডিপল, তার কিন্তু কাজ হবে যে ওই গর্ডনের রানটা ট্র্যাক করার, তাকে থামানো। কারণ ডিপল কিন্তু সেই আগের ওয়ার্ক রেট নেই, আগে সেই ফিজিক্যালিটি নেই। সো ডিপলের উপর এভাবে ট্রাস্ট করা যাইতেছে না। এখানে যদি বার্কো খেলে, তো বার্কোর স্পিড দিয়ে কিছুটা হয়তো কভার করা যেতে পারে। তো বেস্ট অপশন যেটা হচ্ছে যে গিলিয়ানো সিমোনেকে স্টার্ট করা, কারণ গিলিয়ানো সিমোনে কিন্তু রাইট টাচ লাইন ধরে ভালো ওয়ার্ক রেট দেয় এবং সে ফাস্ট। গর্ডন এবং গিলিয়ানো সিমোনের মধ্যে কিন্তু একটা ভালো ব্যাটল হইতে পারে যদি সিমোনেকে স্টার্ট করানো হয়, এবং এটা কিন্তু গর্ডনের এগেইনস্ট একটা ভালো অপশন হবে। এবং সেকেন্ড হাফে কিন্তু ওই দিক দিয়ে সাকা নামবে, তখন কিন্তু আবার লেফট সাইডে ফোকাস করতে হবে। এখন যেটা বললাম যে এই জিনিসটা ডিপেন্ড করতেছে স্কালোনি কি অ্যাপ্রোচ নেয়, টুশেল কি অ্যাপ্রোচ নেয়। দুজনে কিন্তু নকআউটে আসলে তো অপোনেন্ট বুঝে কিন্তু তাদের ট্যাকটিক্স সাজায়। তো এখানে আমি আগে থেকে প্রেডিক্ট করলে সবকিছু বলবো তা কিন্তু না, আমি প্রেডিকশন করার রিস্ক নিতে দিচ্ছি না। তবে যেটা বললাম যে খেলা একটা সময় পর্যন্ত দুই দলই সেফ খেলবে, কেউ কাউরে সিরিয়াসলি আঘাত করবে না, গোল শূন্যভাবে আগাইতে থাকবে। বাট যখনই কেউ গোল করে বসবে, একজন আরেকজনের আঘাত করে বসবে, তখনই কিন্তু খেলাটার মোড় ঘুরে যাবে। এবং এই ম্যাচেও আর্জেন্টিনা ফ্যানরা আরো একবার নার্ভের পরীক্ষার মধ্যে দিয়ে যাবে। এবং নট অনলি আর্জেন্টিনা ফ্যানরা, এবং আর্জেন্টিনা ইংল্যান্ডের হিস্টোরি যেটা বলে, এইখানে কিন্তু দুই দলের প্লেয়াররাও তাদের নাম ধরে রাখতে পারবে না, তারা হয়তো এগ্রেসিভ হয়ে উঠতে পারে, এবং বেশ কয়েকটা কার্ডও আমরা দেখতে পারি। যদিও বা অন্যান্য আগেবার তুলনায় এইবার কিন্তু ইংল্যান্ডে খেলা আর্জেন্টাইন ফুটবলার সংখ্যা বেশি। তার মানে হচ্ছে যে আর্জেন্টাইনরা তাদের ক্লাব টিমমেটদেরকে কিন্তু ফেস করবে ম্যাক্সিমাম, এবং ক্লাব টিমমেট না হইলেও যাদেরকে ফেস করবে তাদেরকে ইপিএল খেলার কারণে কিন্তু তারা চিনে থাকে। সো এইখানে হয়তোবা যেই মারামারি গ্যাঞ্জামটা হওয়ার কথা সেটা একটু হইলেও কমতে পারে, বাট মনে রাখতে হবে এটা কিন্তু আর্জেন্টিনা এবং ইংল্যান্ড ম্যাচ। এখানে এরকম গন্ডগোল না হইলে কিন্তু এটা কিন্তু মানাবেও না। আবার যেটা বললাম যে যদি খেলাটা টাইব্রেকারের দিকে আগায়, তখন আসলে কি হবে? হিস্টোরিক্যালি টাইব্রেকারে ইংল্যান্ডের থেকে আর্জেন্টিনা বেটার পজিশনে থাকবে, এবং অবশ্যই এমি মার্টিনেজের জন্য। এখানে ইংল্যান্ডের সাথে আর্জেন্টিনা এবং এমি মার্টিনেজ আরেকটা যে অ্যাডভান্টেজ পাবে সেটা হচ্ছে এমি মার্টিনেজ কিন্তু লম্বা সময় ধরে ইংলিশ প্রিমিয়ার লিগে খেলে আসতেছে, এবং ইংল্যান্ডের যে ফুটবলাররা আছে তাদেরকে কিন্তু এমি মার্টিনেজ খুব ভালো করে চিনে, অ্যাস্টন ভিলাতে খেলার কারণে, আর্সেনালের খেলার কারণে।
সো এই ইংলিশ প্লেয়াররা কে কোথায় কখন কে কোন ডিরেকশনে পেনাল্টি নেয় কিভাবে পেনাল্টি নেয় সেটা কিন্তু এমি মার্টিনেজের অলরেডি স্টাডি থাকার কথা। সো খেলাটা যদি টাই ব্রেকারে যায় তাহলে আর্জেন্টিনা অবশ্যই একটা অ্যাডভান্টেজ পাবে, বাট খেলাটা যদি টাই ব্রেকারে না যায় তাহলে কিন্তু আর্জেন্টিনাকে খুব ডিসাইসিভ হইতে হবে, স্পেশালি স্কোরিং এ। আর্জেন্টিনা এই ম্যাচে গোল কনসিড করবেই, এটার গ্যারান্টি আমি বলে দিতেছি যে আর্জেন্টিনা আসলে ক্লিন শিট যদি রাখতে পারে তাহলে ভালো, কিন্তু আমি এটাতে অবাক হব। আর্জেন্টিনা এই ম্যাচে গোল কনসিড করবে উইং অ্যাটাক থেকেই, বাট আর্জেন্টিনাকে ডিসাইসিভ হতে হবে তাদের স্কোরিং এ। লাস্ট ম্যাচে লাউতারো এবং আলভারেজের ফর্মে ফেরাটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ ছিল, এবং এই দুজনের ফর্মে ফেরাটাই কিন্তু আর্জেন্টিনার জন্য সবচেয়ে বড় পজিটিভ সাইন হতে পারে। যেটা বললাম যে স্কোর লাইন হয় গোল শূন্য থাকতে পারে কিংবা 3-2 এর মতো হাই স্কোরিং ম্যাচ হতে পারে। তো হাই স্কোরিং ম্যাচ যদি হয় ইন দ্যাট কেস আর্জেন্টিনার কিন্তু বেশি গোল করতে হবে। এখানে লাউতারো আলভারেজের গোলে ফেরাটা অনেক ইম্পর্টেন্ট ছিল। সো দেখা যাক ম্যাচে কি হয়। অলরেডি এক ফাইনালে ফ্রান্সকে হারায় স্পেন চলে গেছে। সো আর্জেন্টিনার সাথে স্পেনের যে একটা ফিনালিসিমা পেন্ডিং ছিল সেই ফিনালিসিমাটা আর্জেন্টিনা আবার কনফার্ম করতে পারে কিনা, এবং এটা কনফার্ম করতে হলে অবশ্যই ইংল্যান্ডকে হারাইতে হবে, তাদের ঐতিহাসিক রাইভালকে। সেই পর্যন্ত ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটা দেখার জন্য। আর্জেন্টিনা যদি জয় পায়, স্পেশালি অ্যাওয়ে জার্সিটা পরে, তাহলে অবশ্যই হাসি মুখে আপনাদের সাথে আরো একবার দেখা হবে। ধন্যবাদ সবাইকে।